তো বাইকের ব্যাপার বলেন, গাড়ির ব্যাপার বলেন, যদি আপনি একদম লিমিটেড টাইম না চালান, ধরেন একটা বাইক আপনি কিনলেন বা গাড়ি কিনলেন, যে অবস্থা আছে এই অবস্থায় যে কয়দিন চালাবেন, চালায় আপনি আবার বিক্রি করে দিলেন, সেই ক্ষেত্রে হয়তো আপনার লস হবে না, বা লস হলেও কম, অথবা আপনার লাভও হইতে পারে। কিন্তু একটা গাড়ি কিনে বা বাইক কিনে ওইটাকে একদম রিবিল্ড করবেন সুন্দর করে, আবার সব কিছু ঠিকঠাক করবেন, টিপ্লেস করে নতুন করে ফেলবেন, ভাই ওইটা আপনার জন্য লস প্রজেক্ট হবে। সেই ক্ষেত্রে আমি বলবো যে কোনো একটা গাড়ি বা কোনো একটা বাইক নতুন কিনেন, সেটাই ভালো। এই যে গাড়িটা, এটা হচ্ছে 2004 সালের একটা হোন্ডা, অ্যান্ড এই গাড়িটার সিরিয়াল হচ্ছে 27, আর এই গাড়িটা এখনো পর্যন্ত বাংলাদেশের রাস্তায় চলতেছে। আমাদের দেশে একমাত্র এত পুরানো গাড়ি রাস্তার মধ্যে চলতেছে এবং ভালো মতোই সার্ভিস দিয়ে চলতেছে। এই গাড়িটা হচ্ছে একটু আগে আমরা ছোটোখাটো একটা টেস্ট ড্রাইভ দিছি, অ্যান্ড এটার মধ্যে চাকা হলো মার্ক টুতে যে সাইজটা থাকে, বড় সাইজের রিম চাকা এটা করা হয়েছে। অ্যান্ড এটা সিভিক এখানে কিছু একটা লেখা আছে FER0 নাকি, আচ্ছা হবে কিছু একটা। এই ধরনের আগের গাড়িগুলোর মডেল সম্পর্কে আমার অত ভালো আইডিয়া নাই। সম্ভবত পেছনের যে লাইটগুলো আছে, লাইটগুলো একটু ডার্ক করা আছে। চলুন আমরা একটু গাড়িটার ভেতরের অবস্থা দেখি যে আসলে 2004-এ কোন গাড়িগুলো আধুনিক ছিল। অ্যান্ড এটা মোটামুটি কিছু জিনিস বেশ আধুনিক ছিল। দেখেন, আমি যদি এটাকে আনলক করি, আনলক করা মাত্র এটার কিন্তু লুকিং গ্লাস খুলে যাইতেছে অটো। আর আমরা একটু পেছনে যাই আগে, ফার্স্টে পেছনের সিট থেকে দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হচ্ছে এই গাড়ির পেছনের সিট, এন্ড এখানে কোনো একটা চাবির ঘাট পড়ে আছে, সম্ভবত কেউ বসছিল, তার পকেট থেকেও পড়তে পারে বা কিছু একটা। এখানে আমি রেখে দিই, যার জিনিস সে নিয়ে যাবে। ওকে, এই হচ্ছে পেছনের সিটের অবস্থা। আমি একটু আগে ড্রাইভিং সিটে ছিলাম, এন্ড ড্রাইভিং সিটটা আমি আরো পিছিয়ে আনতে পারতাম, চালানোর জন্য আরো সুবিধা হইতো। তখন হচ্ছে আমার এই পায়ের জায়গা এতখানি ফাঁকা এমনিতে আছে, আর এটা যদি আরেকটু পেছনে আর একটু কম হতো, আর যদি আমি এরকম ল্যাটকা দেই, তাহলে পা এখানে কিছুটা লাগতেছে। উনি যেভাবে বসছিল ওটাতেও আমি বসছিলাম, আমি সেট করছি, এটাও আমি সেট করছি। এন্ড সিটের জায়গাটা নট ব্যাড, পেছনে চাইলে 3 জন বসেও 2-3 ঘন্টার জার্নি করা যাবে বলেই আমার মনে হইতেছে। এই হচ্ছে পেছনের অবস্থা ডান পাশের, এন্ড বাম পাশটাও আমরা দেখবো। তার আগে বাম পাশ দেখবো না, বাম পাশ দেখার কিছু নাই। চলুন আমরা একটু এই গাড়ি থেকে নামি। এবার কেউ এসে উড়ায় দিস না রে, ভয় লাগে ভাই, কখন যে কেউ উড়ায় দেয়। অ্যান্ড দেন এবার চলেন আমরা ড্রাইভিং সিটটার অবস্থা দেখি, ড্রাইভিং সিটের কি অবস্থা কি আছে। এই গাড়িটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, অ্যান্ড সেই ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে এই গাড়িটা এলপিজি কিভাবে কি আমি জানি না। আমি সিএনজি গাড়ি পর্যন্ত চালাইছি, কিভাবে কনভার্ট হয় এগুলা জানি, বাট এলপিজির ব্যাপারটা জানি না। ওই সিটে এরপরে ওইটা দেখাবো। এটা যেহেতু আমাদেরই ভাই ব্রাদার কিনছে, সেহেতু এই গাড়ি মানে চালানো হবে, আর চালানো যেহেতু হবে সেহেতু এই গাড়ি সম্পর্কে বিভিন্ন ব্যাপার স্যাপার আপনাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড এই গাড়িটা যখন সে কিনতে গেছে, লকটা খুলে নিই ভাই, এটা কিভাবে চাবি কোনটা চাবি, দুইটা দিয়ে খুলবে না নাকি এটা দিয়ে খুলছে? আর আমি একটু স্টার্টও দিয়ে দিই, তাহলে আমি এসিটা চালাইতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। স্টার্টটা সম্ভবত তেলে হয়েছে, আর একটা আওয়াজ হয়েছে পিক আপ করার পর, তার মানে এলপিজিতে চলে গেছে। আর এলপিজিতে যাওয়ার পর আমি চাইলে এসি দিতেই পারি। তো ঠান্ডা হয় কথা বলি, তাহলে শান্তিতে কথা বলা যাবে। এখানে যে গ্লাসটা দিচ্ছে এটা একটু ডিফারেন্ট, এটা হয়তো ওই যে ফ্ল্যাশার যে থাকে হাই বিম, ওই জিনিসটা যাতে গায়ে না লাগে, মানে চোখে না লাগে, এই জন্য ওইভাবে করা হয়েছে হয়তো। বা আধুনিক এখন যেগুলো আসে গাড়িতে ওইটা লাগানো হয়েছে বড়, নাকি এটা স্টক থাকে না, স্টকটা ছোটই থাকে, এটার মধ্যে এটা স্পেশালি লাগানো হয়েছে। তো নট ব্যাড আসলে। 2004-এও ভালো গাড়ি বাংলাদেশে আসছে, এবং আমি 92-93 মডেলের গাড়ি দিয়ে হচ্ছে আগে গাড়ি চালাইতাম। যখন 2005-07 এই টাইমে গাড়ি চালাইছি, তখন 92, 90, 93, 95 এই ধরনের গাড়িগুলা চালাইছি। তো পুরানো গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স আমার বেশ ভালোই আছে। আর আজকে এই গাড়ি নিয়ে আমরা এখন আর বের হব না, কারণ রাস্তায় প্রচুর জ্যাম, এন্ড আমার এনার্জিও নাই। আমি জিম থেকে বের হয়ে দেন এখানে আসছি। আর এই গাড়িটা কেনার সময় আমি না করছিলাম যে এটা কিনেন না, এটার পেছনে কি কারণ বা কেন কি, এগুলা বাইকে উঠে বলি, কারণ এখন এখানে বসে কথা বলতে না জোশটা আসতেছে না, একটা স্পিড, একটা ভাইব, ওই যে ব্যাপারটা, ওই ব্যাপারটা আসতেছে না। চলেন জাম্প ইনটু বাইক, অ্যান্ড তারপরে আপনাদেরকে ডিটেলটা বলতেছি। ফুটপাথ দিয়েই রওনা হইলাম, কিছু করার নাই। আপা একটু সাইড যদি দেয়, নাহলে এর কানেই লাগেনি। আর এর কানের পাশ দিয়ে তো একটা ঝড় যাইতেছে,
ব্যাস নামার কোনো জায়গা পাইতেছিলাম না। আচ্ছা, এই হলো গাড়িটা যেটা রেখে চলে যেতেছি। নট ব্যাড, আগের গাড়ি অনুযায়ী যথেষ্ট পরিমাণ ভালো আছে, চালায় ভালো লাগছে। এরপরে আবার যেদিন চালাবো ওই দিন শেয়ার করবো। আজকে টেস্ট রাইড দিলাম, এই কারণে টেস্ট ড্রাইভ ছিল, এই কারণে ভিডিও টিডিও করি নাই, নিজেই ছিলাম ফাপরে। তবে বাইক এবং গাড়ির সূত্র সেই একটাই, শুধু বাইকের আমরা জীবনকাল ধরি 10 বছর, অ্যান্ড গাড়ির ধরি আর একটু বেশি, 30-40 এবং আরও বেশিও চলে ভাই। অনেক পুরানো গাড়ি এখনো পর্যন্ত মানুষ ভালো রেখে চালাইতেছে। এখন সত্যি কথা কি, বাইক না মানে গাড়ি না খালি, এই যে দেখেন আরেকটা গাড়ি, এটা হলো মার্ক 2, এটাও আমাদের পরিচিত এক ভাই ব্রাদারের, অ্যান্ড এটাও এখনো পর্যন্ত তেলে চালাইতেছে। জি ভাইয়া, ভাই আবার কি কথা কইব। ওকে ভাই, তার কোনো একটা ইনফরমেশনের জন্য একটু ডাক দিছিল, ইনফরমেশন শেয়ার করে ফেলছি। যেখানে ছিলাম আমরা ওখানে জাম্প ব্যাক টু দা ওইখানে আর কি। আবার যেখানে ছিলাম সেটা হচ্ছে যে পুরানো আপনি গাড়ি কেনেন বাইক কেনেন, কাহিনী একটাই, পুরানো জিনিস যে বিক্রি করে সে কোনো না কোনো কারণে বিক্রি করে, হয়তো আপগ্রেড করবে বা কিছু একটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে, নতুন ছাড়া যে কোনো জিনিস একজনের হাত চেঞ্জ হয়ে যখন আরেকজনের হাতে আসবে তখন ওইটার মধ্যে কিছু কাজ থাকবেই। এখন আমি যে স্যান্ডেলটা অনেকদিন ধরে পরতেছি, সেই স্যান্ডেলটার তলা তো একটু হলেও ক্ষয় হয়েছে, তাই না? এখন ওই ক্ষয়টা আমার পায়ের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, কারণ নতুন থেকে আমি ওইভাবে ক্ষয় করছি। কিন্তু আপনি যখন আমার স্যান্ডেলটা পরবেন দেখবেন যে ব্যালেন্স একটু এদিক সেদিক। ঠিক ওরকম গাড়ি বাইক যাই কিনেন, পুরানো থেকে যখন আপনি নিবেন আরেক হাত থেকে, দেখবেন যে ওটাই কিছু কাজ থাকবে। আর আরেকটা ব্যাপার কি জানেন, লং টাইম যখন একটা জিনিস চালাবেন, যদি সেটা আপনার বিজনেসের জন্য না হয়, তাহলে ওই জিনিসটা পুরানো কিনলে মানে লং টাইম চালানোর জন্য হইলে আপনাকে একই কাহিনী, নতুন কিনলেও যেই কাহিনী হবে, পুরানো কিনলেও একই কাহিনী হবে। কেমন? নতুন কিনলে প্রথম 4 বছর ও আপনাকে কোনো রকম ঝামেলা দিবে না, শুধু ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন অ্যান্ড চালাবেন। যদি ব্রেক প্যাড ক্ষয় করে ফেলেন ওটা অন্য ইস্যু। ইঞ্জিন অয়েল অ্যান্ড অন্যান্য যে ফ্লুইড টুয়েড আছে যেগুলো চেঞ্জ করতে হয়, ইঞ্জিন অয়েল অ্যান্ড ফুয়েল দিবেন, চলতে থাকবে। কিন্তু খেলা এবার আসেন, সেকেন্ড হ্যান্ড যদি কিনেন তাহলে নিয়েই আপনাকে গাড়ি বা বাইকে একটা কাজ করাইতে হবে। বাইকে হলে হয়তো 10-15 হাজার টাকা, গাড়িতে হলে হয়তো সেটা 30-50 হাজার টাকা। যেমন আমি যে গাড়িটা দেখছি, এই গাড়িটা আমি জানি এটা সাসপেনশন অ্যান্ড সব কিছুতে যে কাহিনী আছে দেখলাম, এইটা মোটামুটি আপনি এটাতে ধরে রাখেন 30 হাজার টাকার কাজ আছে। যদি উনি ঠিকঠাক মতো সব কিছু চেঞ্জ করতে চায়, মিনিমাম 30 হাজার টাকার কাজ আছে। এখন 30-এর জায়গায় 50 ধরলাম বা 60 ধরলাম, কারণ গাড়িটা কালারও করতে হবে। অ্যান্ড 60 হাজার টাকা দিয়ে যখন এই গাড়িটার আপনি কাজ করবেন, তখন গিয়ে আপনার এরপরে যে স্টেপটা, যদি ইঞ্জিনের অবস্থা ভালো থাকে তাহলে তো ঠিক আছে, আর যদি ইঞ্জিনের অবস্থা ভালো না থাকে সেই ক্ষেত্রে এই গাড়ি আপনার বিক্রি করে দিতে হবে। কারণ ওই ইঞ্জিনে আরও 1-1.5-2 লাখ টাকা নষ্ট না করে গাড়ি বিক্রি করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এবং এরপরে যে এই গাড়িটা পাবে সে একদম চাকচক্য নতুন একটা গাড়ি পাবে, বাট 1 মাস চালানোর পরেই দেখবে যে ইঞ্জিনে একটা কাহিনী আছে। প্রথম কিন্তু যে কোনো সমস্যা ধরা খায় না, তাই না? আপনি যখন চালাবেন আপনি বুঝবেন যে একটা জিনিস চেঞ্জ হচ্ছে, পারফরমেন্স ড্রপ করতেছে। বাট যখন আরেক হাতে যাবে প্রথম বুঝবে না, আস্তে আস্তে যখন বুঝবে তখন তারও এটা নিয়ে সে হয়তো আবার ইঞ্জিনটা চেঞ্জ করবে, অ্যান্ড বাকি জিনিস ঠিক আছে। এরপরও দেখা যাবে বাকি যে জিনিসগুলো আমি 30 বা 60 হাজার টাকায় ঠিকঠাক করছিলাম, ওই জিনিসগুলো ছাড়াও অন্যান্য তো জিনিস কিছু উইক ছিল, অ্যান্ড ওই জিনিসগুলোরও কাজ সামনে আসবে। তো এইভাবে আসলে পুরানো জিনিস খাইতেই থাকবে, টাকা খাইতেই থাকবে, ওয়ার্কশপে নিতেই থাকবেন। অ্যান্ড একটা ঝামেলা তো আছেই, রাস্তাঘাটে এই ধরনের জিনিস আপনার চলার পথে বিভিন্ন রকম ফাপড় না এগুলা, এই কারণে নতুন কিনলে এই ফাপড়ও নাই। অ্যান্ড প্রথম 4-5 বছর নিশ্চিন্তে চালাবেন। আর এই গাড়ি 4-5 বছরে যে পরিমাণ টাকা খাবে ওই নতুন পুরানো মিলে, এরপরে বেচতে গেলে নতুনটা যে দামে বেচতে পারবেন, পুরানটা ওই একই, কিছু লাভ বা কিছু ক্ষতি, মানে কিছু আয় ব্যয়ের সমন্বয় করলে দেখবেন যে আসলে একই। তো বাইকের ব্যাপার বলেন, গাড়ির ব্যাপার বলেন, যদি আপনি একদম লিমিটেড টাইম না চালান, ধরেন একটা বাইক আপনি কিনলেন বা গাড়ি কিনলেন, যে অবস্থা আছে এই অবস্থায় যে কয়দিন চালাবেন, চালায় আপনি আবার বিক্রি করে দিলেন, সেই ক্ষেত্রে হয়তো আপনার লস হবে না, বা লস হলেও কম, অথবা আপনার লাভও হইতে পারে। কিন্তু একটা গাড়ি কিনে বা বাইক কিনে ওইটাকে একদম রিবিল্ড করবেন সুন্দর করে, আবার সব কিছু ঠিকঠাক করবেন, রিপ্লেস করে নতুন করে ফেলবেন, ভাই ওইটা আপনার জন্য লস প্রজেক্ট হবে। সেই ক্ষেত্রে আমি বলবো যে কোনো একটা গাড়ি বা কোনো একটা বাইক নতুন কিনেন, সেটাই ভালো। গাড়ির ক্ষেত্রে রিকন্ডিশন ঠিক আছে, বাট নতুন বা রিকন্ডিশন এগুলা কিনেন, সেটাই ভালো। এখন রিকন্ডিশন নিয়ে অনেক কথা আছে, ওগুলা নিয়ে আরেকদিন কথা বলবো না, তা নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর এবার আসেন আমার নর্মাল লাইফের ব্যাপারে। ভাই ইদানিং রাতে ঘুমাইতে একটু লেট হয়েছে কয়দিন, এখন হয়ে গেছে বদ অভ্যাস। এখন আগে ঘুমাইলেও ঘুম আসতে চায় না, আর যদি ঘুম আসেও ঘুম ভাঙতে 11:30-12টা বেজে যায়। অ্যান্ড 11:30-12টা থেকে আমার জিমে যেতে যেতে ধরেন 2টা বেজে যায়, কারণ খাওয়া দাওয়া করে আমি মিনিমাম 1.5 ঘন্টা উপরে 2 ঘন্টা পরে জিমে ঢুকি, ওই একটা ফাপড়। অ্যান্ড ওগুলা শেষ করে করতে জিম থেকে আমার বেরোতে 4টা মিনিমাম।
অ্যান্ড 4টা থেকে গিয়ে হচ্ছে একটু ভাই ব্রাদারদের সাথে আড্ডা টাড্ডা এগুলা দিতে দিতে আমার খাওয়ার টাইম হয়ে যেতেছে দেরি। অ্যান্ড সব কিছু মিলা আমার নিয়মকানুন উল্টাপাল্টা হয়ে গেছে। আমাকে আবার নিয়মে আসতে হবে, আমাকে সকাল 8টায় ঘুম থেকে উঠতে হবে, 10টার মধ্যে জিমে যেতে হবে, 12টার মধ্যে ব্রেকফাস্ট, জিম অ্যান্ড এই সমস্ত যাবতীয় ঝামেলা শেষ করে 1টার মধ্যে রেস্ট পিরিয়ডটা শেষ করে ফেলতে হবে। 2টা থেকে আমি ঠিক করব যে এবার আমার জীবনটা কিভাবে আমি বাকি কাজগুলো সারবো, মানে ওর মধ্যে এই ভিডিওগুলো করে ফেলবো আর কি। একটা জিনিস কি জানেন, ভিডিও করতে গিয়ে অনেক সময় আমার ডেইলি লাইফের অনেক কিছু ওলটপালট হয়ে যায়, কারণ ভাই ভিডিওতে লাইফটা দেখাইতে হয় একভাবে, কিছু জিনিস তো আসলে চাইলেও দেখানো যায় না। আজকে আমার এক ভাই জিমে বলতেছে, এক বাইকের বিজনেস করে ওই ভাই জিমে বলতেছে যে ভাই আপনার লাইফে তো প্রাইভেট কাজ এবং ওয়াশরুম ছাড়া, মানে গোসল টোসল করা ছাড়া আর সব কিছুই মানুষকে দেখায় দিচ্ছেন। তা আসলে ব্যাপারটা ওরকমই হয়ে গেছে, লাইফে অনেক কিছুই দেখাইছি কিন্তু অনেক কিছু তো আবার দেখাইতে হয় না বা দেখানো যায় না, তাই না? সব কিছু তো চাইলেই দেখানো যায় না। আচ্ছা, রেডি ফ্ল্যাট বিক্রি হবে এই বাড়িতে, কিন্তু এই বাড়ির পার্কিং যে খাড়া, এই খাড়াতে তো আমি ভালো কোনো গাড়ি উঠাইতে পারবো না, দরকার নাই। এই বিল্ডিংয়ে আমি ফ্ল্যাট কিনবো না, তবে ফ্ল্যাট একটা লাগবে, এটা নিজের একটা ফ্ল্যাট দরকার হয়ে দাঁড়াইছে, খুঁজতেছি, ইনশাআল্লাহ পাইলে কিনে ফেলবো। আচ্ছা, আমি মোটর সাইকেল থেকে বিদায় নেই, আমি একটু বাসায় রান্না বান্না করে বেরিয়েছিলাম, জলদি জলদি বাসায় যাই, অ্যান্ড বাসায় গিয়ে তারপরে খাই দাই। আকাশ ভরা তারা হয়ে গেছে রে ভাই, আকাশ ভরা তারা হয়ে গেছে। এদিকে তো আজকে মনে হয় ইলেকট্রিক লাইনের কাজটা হয়েছে, নেটের সব লাইন টাইন কাইটা দিছে। অ্যান্ড এই কী অবস্থা ভাইয়া? বেশ একটা, তাহলে আজকে আর নেট নাই, আসবে মানে রাতে আসবে আর কি। এই একটা আজব জিনিস, কারেন্টের লাইনের এদিক দিয়ে পেঁচায় টেঁচায় যায়, তো নেটের লাইনের অভিযান মনে হয় চালাইছে। যত দুনিয়ার লাইন আছে সব লাইন টাইন দিছে কাইটা। আরে পানি ফেলাইতেছে রে, এই একটা আজব। এরা কি গাছে স্প্রে করে না কি করে, পুরা নিচে যারা থাকে সবাই রে ভিজায় দেয়, হুশ জ্ঞান একটু কম। ও মা, ফাইনালি আমরা চলে আসছি বাসায়। অ্যান্ড বাসায় এসে দেখি আমি যে খিচুড়ি রান্না করে গেছিলাম ওইটা এখনো পর্যন্ত ভালো আছে। অ্যান্ড খিচুড়িটা আপনি আপনাদেরকে দেখাবো, এটার পিছনে কারণ আছে। একটা রিয়েল প্রোটিন সমৃদ্ধ খিচুড়ি কিভাবে রান্না করতে হয় এটা একটু দেখাই। কালকে আমরা গেছিলাম হচ্ছে 1 নাম্বার বাজারে, কালকের ভিডিও যারা দেখছেন, ওইখানে গিয়ে দেখি ওইখানে ওই ফ্রেশ কাট ফ্রেশ চিকেন না কি যেন আছে, ওরা দেখি ওইখানে ওদের একটা দোকানও আছে। আর ওইখান থেকে আমি 600 গ্রাম মুরগি বোনলেস কিনে আনছিলাম। অ্যান্ড ওইটাকে আমি এই যে দেখেন রান্না করে রাখছি। এটার মধ্যে হচ্ছে মোটামুটি চাল ডাল অ্যান্ড প্রচুর পরিমাণ চিকেন দেওয়া আছে। এটা রান্নার ব্যাপারটা হচ্ছে খুব কঠিন কিছু না, ওই যে মুরগির মশলা পাওয়া যায়, চিকেন মশলা, মানে চিকেন রান্না করার যে মশলা, ওইটা দিয়ে মুরগিটা মাখাবেন। মোটামুটি 1 প্যাকেট দিয়ে 1 কেজি বোনলেসই রান্না করা যায়, তাও অনেক হাইলি মশলা দেওয়া বোনলেস খিচুড়ি হয়। আর ওটা যখন মুরগিটা হয়ে যাবে তখন চাল আর ডালের মধ্যে দিয়ে দেবেন, চাইলে পেঁয়াজ মরিচ দিতে পারেন, না দিলেও কোনো ক্ষতি নাই, সবই দেওয়া থাকে। লবণটা আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন, এই ব্যাপার। এইভাবেই আপনি স্বাস্থ্যসম্মত খিচুড়ি খাইতে পারেন। তবে এখানে হচ্ছে আপনি পাচ্ছেন কার্ব অ্যান্ড প্রোটিন, আর ফাইবার বা এগুলো যদি অ্যাড করতে চান অন্যান্য ফুডে খাইতে হবে, কারণ আমাদের দেশে যে চাল আছে এই চালের মধ্যে ফাইবার পার্টটা ফেলে দেওয়া হয়, পলিশ করতে গিয়ে উপরের পার্টটা ফেলে দেওয়া হয়। আর হচ্ছে আপনাকে অবশ্যই কিছু ভেজিটেবল দিতে হবে এটার মধ্যে, আমি কালকে দিতে পারি না, এরপরে যখন রান্না করবো গাজর, পটল অ্যান্ড এই ধরনের যে ভেজিটেবলগুলো আছে এগুলো অ্যাড করে নিব। অ্যান্ড এখানে আমি 2টা তেলাপিয়ার লেজ নিয়ে আসছি রান্না করা, এটা থেকে ঝোল টোল ওই যে তেল ফেলে দেন এটার সাথে এখন খেয়ে ফেলবো। তাহলে এই ভিডিওটা থেকে আমরা এখানে বিদায় নিয়ে নিই, কারণ আমি প্রচণ্ড পরিমাণ টায়ার্ড অ্যান্ড ঘেমে আছি। আর এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করে দেন রেস্ট নেবো আর কি, তারপরে এডিট করবো এই ভিডিওটা আপনাদের জন্য আপলোড দেবো। যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে ছোটো করে একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Harry, chill bro. Check the mic and make sure it sound right, boys.